তাহলে দেখ আমরা আগের ক্লাসে ডিসকাশন করেছিলাম কোন জায়গাটাকে অব্দি ডিসকাশন করেছিলাম না আলফা বিটা গামার সম্পর্ক করেছিলাম এবং সেখান থেকে লাস্ট আমরা যে ডিসকাশন করেছিলাম সেখান থেকে আইসোট্রপিক সলিড কি অ্যানাইসোট্রপিক সলিড কি এবং তাদের মধ্যে আলফা বিটা এবং গামার সম্পর্ক কোথায় সেটাকে নিয়ে আমরা ডিসকাশন করেছিলাম। এবারেতে আজকের ক্লাসেতে আমরা যে জিনিসটাকে নিয়ে ডিসকাশন করব সেটা আসছে কি টেম্পারেচার বাড়ার সাথে সাথে অর্থাৎ উষ্ণতার পরিবর্তনের সাথে সাথে ঘনত্বের কিরকম ভাবে পরিবর্তন হয় সেই জিনিসটাকে নিয়ে আমরা ডিসকাশন করব। ওকে, তাহলে আমাদের এখন যে জায়গাটাকে নিয়ে আমরা ছটফট করব বা দেখে নেব সেটা আসছে কি না সিম্পল কথা, কিসের কথা বলছি দেখ, চেঞ্জ ইন ডেনসিটি অর্থাৎ ঘনত্বের পরিবর্তন কার সাথে না উইথ চেঞ্জ ইন টেম্পারেচার, উইথ টেম্পারেচার। ওকে, তাহলে দেখছি কি ডেনসিটির পরিবর্তন কার সাথে, টেম্পারেচারের সাথে। তাহলে এটাকে পড়তে গেলে আমরা যে জায়গা থেকে স্টার্ট করব সেই জায়গাটা একটুখানি দেখে নেওয়া যাক। আমরা দেখ আমরা স্টার্ট করব হচ্ছে আমরা আগের ক্লাসেতে করেছিলাম, অর্থাৎ আমরা জানি কি করেছিলাম দেখ, যে কোনো একটা পার্টিকুলার টেম্পারেচারে ভলিউম কতখানি হয় সেটার জন্য আমরা শিখেছিলাম কি প্রিভিয়াস টেম্পারেচারেতে ভলিউম ইন্টু 1 প্লাস গামা ইন্টু ডেল্টা থিটা, তাই তো? আবার দেখ আমরা সবাই এই কথাও শিখেছি যে দেখ ডেনসিটি অর্থাৎ ঘনত্ব সেটাকে আমাদের লেখা হয় কত, মাস বাই ভলিউম। তাহলে দেখ আমাদের দুটো জায়গা অর্থাৎ ভলিউম অ্যাট টেম্পারেচার টি সেটা মানে কত লিখবো, মাস বাই ডেনসিটি অ্যাট টেম্পারেচার টি। এবং আমরা বাকি যে কথাটা লিখতে পারবো সেটা আসছে কি দেখ ভলিউম অ্যাট 0 কেলভিন, বা আমাদের যেখান থেকে যদি বলি যে আমাদের ভলিউম 1, সেই ভলিউম 1টার ভ্যালুর সময় বলবো কত দেখ, মাস বাই ডেনসিটি 1। দেখ আমরা সবাই জানি মাস তার তো আর কোনো পরিবর্তন হয় না, তাই দুটো ক্ষেত্রেই মাসের মান ভ্যালুটাকে অর্থাৎ ভরটাকে আমরা সমান নিয়ে নিচ্ছি। যদি এই কথাটাকে আমরা এবারে এখানটাতে অ্যাপ্লাই করে দিই কিরকম লিখতে পারবো দেখ, এই জায়গাটা থেকে আমাদের লিখবো কি এম বাই রো টি ইকুয়াল টু এম বাই রো ওয়ান, কত পাচ্ছি দেখ 1 প্লাস গামা ইন্টু ডেল্টা থিটা। দুটো জায়গা থেকে এম এম বেরিয়ে গেল। তাহলে সেখান থেকে আমরা ক্রস মাল্টিপ্লিকেশন করলে কি লিখতে পারবো দেখ তো, রো টি তার ভ্যালুটা কত পেয়ে যাব, রো ওয়ান ডিভাইডেড বাই 1 প্লাস গামা ইন্টু ডেল্টা থিটা। অর্থাৎ কোনো একটা পার্টিকুলার টেম্পারেচারে ডেনসিটির যে ভ্যালুটা থাকবে সেই ডেনসিটির ভ্যালুটাকে কিন্তু আমরা এই ফর্মুলা দিয়ে বের করে নিতে পারব। ওকে, এটা হয়ে গেল কি যে ডেনসিটির পরিবর্তন কার সাথে না টেম্পারেচারের সাথে। এবারে কথা আসছে কি দেখ, ডেনসিটির যে পরিবর্তন এটাকে অনেক সময়তে ফাইন ক্যালকুলেশন করার জন্য, ফাইন ক্যালকুলেশন বলতে কি বোঝাচ্ছে, মানে ওয়ান লাইনার ক্যালকুলেশন করার জন্য ফর্মুলাটাকে একটু মডিফাই করা হয়। কিরকম জায়গায় নিয়ে যাওয়া হয় দেখতো, এই জায়গার মধ্যেই তোরা দেখছিস কি দেখ, এটাকে আমরা এরকম ভাবে লিখতে পারবো রো ওয়ান 1 প্লাস গামা ডেল্টা থিটা, তারপরে কত চলে যাবে -1 কারণ নিচে থেকে উপরে গেল। আবার দেখ আমরা সবাই জানি কি গামা তার ভ্যালু কত হয়, ভেরি ভেরি লেস দ্যান 1। ওকে, বেসিক্যালি এটা কোন অর্ডারেতে থাকে, গামা তোর অর্ডার থাকে হচ্ছে 10⁻⁻6 অর্ডারেতে থাকে। তো সেই কথাটাকে মাথায় রাখতে গেলে আমরা এখান থেকে লিখে ফেলবো কি কথা দেখ, এখানে বাইনোমিয়াল থিওরেমের অ্যাপ্লাই হবে। তাহলে আমাদের কি আছে বাইনোমিয়াল থিওরেম, 1 প্লাস এক্স টু দি পাওয়ার এম ইকুয়াল টু কত হয় 1 প্লাস এম এক্স, মানে এখান থেকে লিখে দেবো কত 1 মাইনাস গামা ইন্টু ডেল্টা থিটা। ওকে, তাহলে দেখ কোনো একটা পার্টিকুলার টেম্পারেচারের ডেন্সিটি সেটাকে কিন্তু আমরা এই ফর্মুলা দিয়ে কিন্তু ডিফাইন করতে পারবো। রো ওয়ান ব্র্যাকেটের মধ্যে পেয়ে গেলাম কত 1 মাইনাস গামা ইন্টু ডেল্টা থিটা। ওকে, এই ঘটনাটাকে দিয়ে কিন্তু আমাদের গুরুত্বপূর্ণ কিছু কাজ কমপ্লিট করে নেওয়া যাবে। তাহলে দেখ এই যে ঘটনাগুলো শিখলাম এই ঘটনাগুলো দিয়ে একটা ছোট্ট নিউমেরিক্যালস দেখে নেওয়া যাক, যেটা আমাদের ক্ষেত্রে খুব রিলিভেন্ট হয়ে যাবে। তো
তাহলে দেখ এই জিনিসটাকে তোরা দেখেন। আচ্ছা, এবারে দেখ আগের ক্লাসেতে আমরা যে ঘটনা করেছিলাম আর এখন যে ঘটনা করলাম এগুলোকে মিলিয়ে একটা আমরা ছোট্ট নিউমেরিক্যাল কি বলছি দেখ, আমরা একটা বলবো কি কোনো একটা মেটালিক বল আছে, সেই মেটালিক বলটার আয়তনের পরিবর্তন হয়েছে 0.1%। ওকে, মানে আমাদের এখান থেকে বলছি কি দেখ, ভলিউম অফ এ মেটাল বল, ভলিউম অফ এ মেটাল বল কি হয়েছে না, বলছি দেখ ইনক্রিজেস মানে বৃদ্ধি পেয়েছে, ইনক্রিজ বাই 0.18%। ওকে, 0.18% যখন তার টেম্পারেচারের পরিবর্তন হয়েছিল। কখন এটার পরিবর্তন হয়েছে? যখন টেম্পারেচারের পরিবর্তন হয়েছে কতখানি, 30 ডিগ্রি। তাহলে 30 ডিগ্রি টেম্পারেচারের পরিবর্তনের ফলে আমাদের ভলিউমের পরিবর্তন হয়েছে কত, 0.18%। দিয়ে আমাদেরকে বের করাতে বলা হয়েছে কি, হোয়াট ইজ দ্য টেম্পারেচার কোএফিসিয়েন্ট অফ লিনিয়ার এক্সপ্যানশন। দিয়ে আমাদেরকে বের করতে বলা হয়েছে কি, ফাইন্ড টেম্পারেচার কোএফিসিয়েন্ট অফ লিনিয়ার এক্সপ্যানশন, মানে যেটাকে আমরা বলি কত, আলফা। আলফাটাকে আমরা সবাই কি শিখেছি, বাংলায় শিখেছি, কার কথা বের করতে বলছি না, দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। হলো, তাহলে আমরা এখান থেকে দেখে নিলাম কাকে বের করার কথা, দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। এবারে দেখ আমরা সবাই ফর্মুলা শিখেছি, ভলিউমের পরিবর্তনের গল্পের ফর্মুলা আমরা কত শিখেছি দেখ, আমরা সবাই শিখেছি হচ্ছে যে দেখ চেঞ্জ ইন ভলিউম, মানে এটাকে যদি আমরা সলভ করি, এটাকে আমরা ধরে নিই একটা একটা এক্সাম্পল হিসাবে নিলাম। এটাকে যদি আমি সলিউশনের কথা বলি, এটাকে কি রকম ভাবে বলছি দেখ, ডেল্টা ভি ইকুয়াল টু সবাই শিখেছি কত, ভি ইন্টু গামা ইন্টু ডেল্টা থিটা। আমাদের এখানেতে বলা আছে কি পরিবর্তন, অর্থাৎ কার কথা বলেছে, ডেল্টা ভি বাই ভি, তার পরিবর্তনের কথা কতখানি বলেছে দেখ, গামা ইন্টু ডেল্টা থিটা। এবারে তোরা একটা জিনিস বোঝ, এখানেতে পরিবর্তনটা কিসে বলে দিয়েছে না, তোর পার্সেন্টেজে বলে দিয়েছে। পার্সেন্টেজে বলে দিয়েছে, আমি নর্মাল রাখলে অসুবিধা নেই, খালি আমাদের সেখান থেকে পার্সেন্টেজটাকে বসাবো না। তাহলে এখান থেকে পাচ্ছি কত, 0.18 ইন্টু এখান থেকে পাচ্ছি কত, গামা। এবারেতে তোরা আমাকে বল যে আমাদের আচ্ছা 1 মিনিট, পার্সেন্টেজে বলে দিয়েছে মানে আমি এখান থেকে বসিয়ে দেওয়ার জন্য কত করছি, 1/100 দিয়ে মাল্টিপ্লাই করে নেই। গামা ডেল্টা থিটা মানে বলে দিয়েছে কত, 30 ডিগ্রি, তো এখান থেকে 30 বসিয়ে দেয়। তাহলে আমাদের এখান থেকে যে গামার ভ্যালুটা বের করার আমরা চেষ্টা করছিলাম, সেই গামাটা কতখানি চলে আসবে দেখ, 0.18 ডিভাইডেড বাই 100 ইন্টু 30। তাহলে এই ভ্যালুসটাকে যদি আমরা নিয়ে নিই বা ক্যালকুলেশন করে নিই, এর যে ভ্যালুটা পাবো সেটার ভ্যালুটা আমরা পেয়ে যাব কত দেখ, গামা মানে হচ্ছে 6 × 10⁻⁵। ওকে, তাহলে এটা পেয়ে গেলাম কত, 6 × 10⁻⁵। এর ইউনিট কত হয়, পার কেলভিন। তাহলে এখান থেকে লিখে দিলাম, এটা পেয়ে গেলাম কি আমি, গামার ভ্যালু। আমাদের চেয়েছিল কি, আলফার ভ্যালু। আবার দেখ আমরা এটাও শিখেছি যে যদি কোনো আইসোট্রপিক সলিড হয়, কোনো কিছু মেনশন নেই কোয়েশ্চেনে, অর্থাৎ আমরা বুঝবো কি এটা হচ্ছে কি একটা আইসোট্রপিক সলিড। তো সবাই আমরা শিখেছি দেখ, আইসোট্রপিক সলিডের ক্ষেত্রে কি ঘটনা লিখতে হয়, যে গামা ইকুয়াল টু 3 আলফা। ওকে, তাহলে আমাদের এখান থেকে পরবর্তী কথা লিখছে কি, ফর আইসোট্রপিক সলিড। ওকে, সেখানটাতে আমরা শিখে নিয়েছি কত দেখ, গামা ইকুয়াল টু 3 আলফা। তাহলে আলফা ইকুয়াল টু কত পাচ্ছি, গামা বাই 3। গামার ভ্যালু বের করলাম কত দেখ, 6 × 10⁻⁵। তাহলে সেখান থেকে সেটাকে বসিয়ে দে, 6 × 10⁻⁵ বাই 3, মানে এখান থেকে ভ্যালু পেয়ে যাব কত, 2 × 10⁻⁵, সেটা আসছে কি পার কেলভিন। ওকে, তাহলে আলফার ভ্যালু, অর্থাৎ যেটা আমাদের কোয়েশ্চেনে শিখেছিল দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, তার ভ্যালুটাকে আমরা এরকম ভাবে বের করে দেব। ওকে, তাহলে একটা এটা ইম্পর্টেন্ট জিনিস ছিল যেটাকে আমরা কিন্তু দেখে নিলাম। এবারে দেখ আরো একটা কথা আমাদের মাথার মধ্যে রাখবো, এই যে দেখ গামা, অর্থাৎ
টেম্পারেচার কোএফিসিয়েন্ট অফ ভলিউম এক্সপেনশন বা যাকে আমরা বলছি কি আয়তন প্রসারণ গুণাঙ্ক, এর ভ্যালুটাও কিন্তু কনস্ট্যান্ট থাকে না, এটাও কিন্তু আমাদের টেম্পারেচারের সাথে ভ্যারি করে। তো টেম্পারেচারের সাথে তার ভ্যারিয়েশনের গ্রাফটা আমাদের ক্ষেত্রে ইম্পর্টেন্ট, যেটা আমাদের পরীক্ষায় পড়ে। তো সেই ভ্যালুটাকে যদি আমি একটুখানি তোদের গ্রাফটা দেখিয়ে দিই, সেটা আসছে কি ভ্যারিয়েশন অফ গামা উইথ টেম্পারেচার, তার গ্রাফ। ওকে, অর্থাৎ আমরা লিখছি কি গামার পরিবর্তন টেম্পারেচারের সাথে। তাহলে এখান থেকে আমরা লিখে ফেলছি কাকে দেখতো, ভ্যারিয়েশন অফ গামা, কার সাথে বলছি না দেখ, উইথ টেম্পারেচার। তাহলে টেম্পারেচারের পরিবর্তনের সাথে সাথে গামার পরিবর্তন কিরকম হয়, এর বেসিক্যালি যেটা করব সেটা হচ্ছে কি গ্রাফটা। আমরা শিখে নিয়েছিলাম কি দেখ, যে গামাটাকে কনস্ট্যান্ট বলতে পারবো না, তো তার পরিবর্তনটা যেরকম হয় সেটা হচ্ছে কি দেখ না, এরকম ধরনের। ওকে, তাহলে এই যে এদিক বরাবর আমাদের থাকবে কি টেম্পারেচারের পরিবর্তন, এদিক বরাবর থাকবে কি গামা, সেই গামাটা কিন্তু কনস্ট্যান্ট কোয়ান্টিটি নয়, সেটা যে গ্রাফ বরাবর ভ্যারি হবে সেটা হচ্ছে কি এরকম ধরনের। সবসময় তো মাথায় রাখবি গামার এদিকেতে যেটা আছে সেটা কিন্তু আমাদের থাকছে কিসে, 10⁻⁻5 পার কেলভিন, এই ইউনিটেতে থাকছে। এবং আরো একটা কথা শিখে রাখতে হবে, এখানে যে জায়গা থেকে তার অ্যাব্রাপ্ট চেঞ্জেসটা সে শুরু হয়, মানে শুরু অবধি কি ছিল, সে একদম কনস্ট্যান্ট ছিল বা হালকা হালকা বাড়ছিল, সেটার ভ্যালু জানবি মোটামুটি ভাবে সেটা 250 কেলভিনের পর থেকে তার ভ্যালু পরিবর্তনটা স্টার্ট হয়। এবং তার ভ্যালুটা কনস্ট্যান্ট হয়ে যায়, মানে দেখ একদম স্যাচুরেট হয়ে গেছে, সেটা কোন জায়গা থেকে স্যাচুরেট হয়ে যায়, সেটা আসছে মোটামুটি 500 কেলভিনের পর থেকে। তাহলে দেখ যদি টেম্পারেচার কখনো 500 কেলভিনের থেকে বেশি হয়, তখন গামাটাকে আমরা কনস্ট্যান্ট হিসেবে নিয়ে নেব। তাহলে বলছি কি দেখ, ইফ টেম্পারেচার ইজ মোর দ্যান 500 কেলভিন, মোর দ্যান 500 কেলভিন মানে কত ডিগ্রি সেন্টিগ্রেড আসছে, সেটা নিশ্চয়ই তোরা বুঝতে পারছিস, মোটামুটি সেটা আসছে হচ্ছে যে 237 ডিগ্রি সেন্টিগ্রেড। ওকে, তাহলে যদি সেটা হয় কি মোর দ্যান 270 ডিগ্রি সেন্টিগ্রেড, দেন উই মে অ্যাজিউম ওকে দ্যাট গামা ইজ কনস্ট্যান্ট। অন্যান্য ঘটনার ক্ষেত্রে কিন্তু গামার ভ্যালুটা কনস্ট্যান্ট নেওয়া যাবে না। যদি টেম্পারেচার ডিফারেন্সটা খুব স্মল হয়, বা এখান থেকে দেখছি কি এটা 1 নম্বর পয়েন্ট, গামাকে কখন কনস্ট্যান্ট নিতে পারবি, বা পরবর্তী কথা আসছে কি যদি টেম্পারেচার ডিফারেন্স ইজ ভেরি স্মল। ওকে, মানে কথাটা বলছি, মনে কর সেটা টেম্পারেচার যে ডিফারেন্স, ডিফারেন্স ইন টেম্পারেচার সেটা আসছে মনে কর লেস দ্যান 30 ডিগ্রি সেন্টিগ্রেড। ওকে, তখন কিন্তু আমরা এটাকে আবার কনস্ট্যান্ট হিসেবে ধরতে পারি। তাহলে দেখলাম কি দুটো জায়গাতে কনস্ট্যান্ট ধরতে পারি, যদি টেম্পারেচারটা 500 ডিগ্রির থেকে 500 কেলভিনের থেকে বেশি হয়, বা টেম্পারেচার ডিফারেন্সটা 30 ডিগ্রি থেকে কম হয়, মানে কি টেম্পারেচারের যে ফারাক, হাইয়ার টেম্পারেচার আর লোয়ার টেম্পারেচার তার যে ফারাক সেটা যদি 30 থেকে কম হয়, তখন আমরা কি করতে পারি, গামাকে কনস্ট্যান্ট নিতে পারি। দেন গামা ইজ কনস্ট্যান্ট। তাহলে এই দুটো লাইন কিন্তু আমাদের সবাইকে শিখে রাখতে হবে। তাহলে গামার ভ্যালু কিন্তু টেম্পারেচারের পরিবর্তনের সাথে সাথে পরিবর্তন হয়, কিন্তু অঙ্ক করার সময় সেটাকে আমরা কনস্ট্যান্ট নিয়ে নিই, তার কারণ কি টেম্পারেচারের ফারাকটা 30 ডিগ্রির থেকে কম রাখি। ওকে, এরকম ভাবে কিন্তু আমাদের সেটাকে রেডি রাখতে হবে। এবার দেখ সমস্ত বডির ক্ষেত্রে আমরা দেখেছি কি টেম্পারেচার বাড়ালে তার আয়তন বৃদ্ধি পায়, বা কিছু কিছু বডি আছে সেখানে থেকে টেম্পারেচার বাড়ালে ভলিউম কমে যায়। তো এবারেতে কিন্তু জলের ক্ষেত্রে এই ঘটনাটা একটু আলাদা আছে। জলের ক্ষেত্রে টেম্পারেচার বাড়ালে আয়তন প্রথমে কমে, তারপরে সেটা বেড়ে যায়। এই ঘটনাটাকেই বলে হয়েছে কি আমাদের জলের বৈপরীত্য প্রসারণ। ওকে, বা যেটাকে আমরা বলি কি অ্যানামোলাস এক্সপ্যানশন অফ ওয়াটার। ওকে, তাহলে আমাদের এখান থেকে যেটা দেখে নেব কি দেখ, সেটা আসছে পরবর্তী টপিকেতে, সেটা আসছে কি দেখ অ্যানামোলাস। আমি একটু বানানটা ভুল লিখে ফেলেছি, একটু ঠিক করে নে। ANOMALOUS, অ্যানামোলাস অর্থাৎ বৈপরীত্য, অ্যানামোলাস এক্সপ্যানশন অফ ওয়াটার।
তাহলে এখানটা থেকে আমরা কিরকম পড়ছি, নর্মালি নর্মালি মানে সাধারণভাবে কি হয়, ডেল্টা ভি তার ভ্যালুটা কি করে, ইনক্রিজ করে উইথ টেম্পারেচারের রাইসের সাথে। ওকে, কিন্তু আমাদের মাথায় রাখতে হবে কার কথা, কিন্তু জলের ক্ষেত্রে। ওকে, কিন্তু ফর ওয়াটার ভলিউম মানে আয়তন ডিক্রিজেস কতক্ষণ না, আপ টু 4 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে 4 ডিগ্রি সেন্টিগ্রেড মানে প্রথমে তো মনে কর 0 ডিগ্রি থেকে উষ্ণতাটা বাড়াচ্ছি, বাড়াতে বাড়াতে 4 ডিগ্রি অব্দি পৌঁছেছি, ততক্ষণ অব্দি তার আয়তনটা কমতে থাকবে, তারপরেতে সেটা বাড়তে থাকবে। ফর ওয়াটার ভলিউম মানে আমাদের এখান থেকে বলে দিলাম কি আয়তন ডিক্রিজেস আপ টু 4 ডিগ্রি সেন্টিগ্রেড, দেন ইট স্টার্ট টু ইনক্রিজ। ওকে, এই যে ঘটনাটা এটাকেই বলা হয় কি অ্যানামোলাস এক্সপানশন, বা যাকে বাংলায় আমরা বলি কি বৈপরীত্য প্রসারণ। ওকে, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে জলের ভলিউমের সময় যদি আমরা গ্রাফ দিয়ে দেখাতে চাই, এদিকটাতে মনে কর টেম্পারেচার। ওকে, অর্থাৎ এখানটাতে নিয়ে এনে কার কথা বলছি, যে থিটা, থিটা মানে টেম্পারেচার, কোন কাতে নিচ্ছি, ডিগ্রি সেন্টিগ্রেডে। এদিকটাতে নিয়ে এনে কাকে বলছি, ভলিউম। তাহলে উষ্ণতা বাড়ার সাথে সাথে প্রথমে ভলিউমটা কমবে, তারপরে তো সেটা বৃদ্ধি পাবে। যে উষ্ণতায় সব থেকে কম ভলিউম আছে সেই উষ্ণতাটা কতখানি, 4 ডিগ্রি সেন্টিগ্রেড। ওকে, তাহলে এটা হয়ে গেল কি ভলিউম ভার্সেস তোর টেম্পারেচারের গ্রাফটা। ওকে, এটা কিন্তু আমাদের সবাইকে দেখে নিতে হবে। আচ্ছা, ভলিউমটাকে আমাদের কোন ইউনিটেতে রাখি, সাধারণত ভলিউমটাকে আমরা যে ইউনিটেতে রাখি সেটা হচ্ছে কি না মিটার কিউব, এবং তোর এখানেতে যে ভ্যালুটাকে লেখা থাকে সেটা আসছে কত, 1.003 মিটার কিউব। তাহলে মনে কর আমরা কোনো একটা 1 কেজি জলের উষ্ণতা নিয়েছি, সেই 1 কেজি জলের ভলিউম কত থাকবে না 1 মিটার কিউব, এরকম ভাবে সেটাকে নিয়ে আমাদের চালিয়ে নিতে হবে। এবারে তো দেখ সবাই আমরা আবার শিখেছি কি ডেনসিটি ইকুয়াল টু কত হয়, মাস বাই ভলিউম। তাহলে দেখ ভলিউমের যা পরিবর্তন হয়েছে ডেনসিটির পরিবর্তনটা কি আসবে, ঠিক তার উল্টো আসবে, কেননা ডেনসিটি হচ্ছে কি ভলিউমের সাথে তোর ইনভার্সলি প্রপোর্শনাল, তাই তো। তাহলে যেহেতু সেটা ইনভার্সলি প্রপোর্শনাল, তাই তার গ্রাফটাকে দেখতে গেলে সেটা কিন্তু সম্পূর্ণ উল্টো গ্রাফ দেবে। অর্থাৎ যদি আমি এখান থেকে ভলিউম ভার্সেস এজ যেরকম করেছি তার বদলেতে আমি যদি এটাকে করি কি ডেনসিটি ভার্সেস টেম্পারেচার করি, দেখ এদিকটাতে নিয়ে নিচ্ছি ডেনসিটি, এদিকটাতে নিয়ে নিচ্ছি টেম্পারেচার। তাহলে সেখানটাতে আমাদের প্রথমেতে আমাদের ডেনসিটিটা তার কি হবে না বাড়তে থাকবে, তারপরেতে তার ডেনসিটিটা হবে কি কমে যাবে। তাহলে যে উষ্ণতাতে তার ডেনসিটি সব থেকে বেশি সেই উষ্ণতাটা কোথায় থাকবে না 4 ডিগ্রি সেন্টিগ্রেড। ওকে, তাহলে এটা পেয়ে গেলাম আমি কি ভলিউম ভার্সেস টেম্পারেচার গ্রাফ। অন্য দিকেরটাকে আমরা দেখে নিলাম কি না ডেনসিটি ভার্সেস টেম্পারেচার গ্রাফ। এই যে ঘটনাটা, এই ঘটনাটাই কার ক্ষেত্রে দেখা যায় না জলের প্রসারণের সময় দেখা যায়। তাহলে প্রথমে বাড়ছে তারপরেতে কমছে ভলিউমটা, সেই জন্য জলের প্রসারণকে আমরা বলি কি না বৈপরীত্য বৃদ্ধি বা বৈপরীত্য প্রসারণ। হলো, তাহলে এই দুটো পয়েন্ট আমরা দেখে নিলাম। এরপরেতে যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে কি যে আপথ্রাস্টের পরিবর্তন। আপথ্রাস্ট বলতে আমরা কাকে বোঝাই না, সেটা হচ্ছে প্লবতার পরিবর্তন। প্লবতার পরিবর্তন উষ্ণতার পরিবর্তনের সাথে সাথে। ওকে, তাহলে আমরা সেখান থেকে দেখে নেব কি চেঞ্জ ইন আপথ্রাস্ট উইথ টেম্পারেচার। ওকে, সেই জিনিসটাকে আমরা এবার একবার আলোচনা করে নেব। তাহলে এটাকে একবার তোরা স্ক্রিনশট নিয়ে নে বা পড়ে নে, পড়ে নেবার পরেতে পরের টপিকটায় যাচ্ছি।
তাহলে পরবর্তী কথাতে কোথায় চলে যাচ্ছি দেখ, চেঞ্জ ইন আপথ্রাস্ট। আপথ্রাস্টকে বাংলায় বলা হয় কি, প্লবতা। কার ক্ষেত্রে? চেঞ্জ ইন আপথ্রাস্ট উইথ টেম্পারেচার। তাহলে উষ্ণতার পরিবর্তনের সাথে সাথে আমাদের প্লবতা বলের কি পরিবর্তন হয়, রাইট? আপথ্রাস্ট, আপথ্রাস্টের বাংলাটাকে আমরা শিখে নিয়েছি কি, প্লবতা। ওকে, আমরা সবাই শিখেছি কি দেখ, প্লবতা বল বা আপথ্রাস্ট, সেটার ভ্যালু কতখানি হয়, সেটার ভ্যালু শেখার জন্য তোরা সেই ক্লাস 7-8 পড়েছিলিস কি, আর্কিমিডিসের সূত্র। আর্কিমিডিসের সূত্রের সময় তোরা শিখেছিলিস কি, প্লবতা বলের মান কত হয় না, ভি রো জি, তাই তো? তাহলে আমাদের সবাই শিখেছি কি, প্লবতা বল, সেই প্লবতা বলের মান কত হয়। প্লবতা বলকে ধরে নে আমরা এখান থেকে এফ বি দিয়ে রিপ্রেজেন্ট করছি, প্লবতা বল যেকে আমাদের এফ বি। বিটা কেন আছে, ইংরেজিতে এই ফোর্সটাকে বলা হয় কি, বুয়েন্ট ফোর্স। ওকে, বা যেটাকে বাংলায় বলা হয় কি, প্লবতা বল। এই প্লবতা বলের মান কত হয় সেটা হচ্ছে কি দেখতো, ভি রো এল জি, রাইট? এখানে ভি বলতে কাকে বলা হয়, এখানে তো ভি বলতে বোঝানো হয় কি, যে কঠিন বস্তুটা ছিল, যে কঠিন বস্তুটাকে তরলের মধ্যে ডুবিয়েছিলাম, যার ফলে আমাদের প্লবতা বল এসেছিল। তোরা সবাই জানিস প্লবতা বল কি, কঠিন বস্তুকে কোনো তরলের মধ্যে নিমজ্জিত করলে কঠিন বস্তুটার ওজন হ্রাস পায়, সেই হ্রাসপ্রাপ্ত ওজনটাই হচ্ছে কি আমাদের প্লবতা বল। ওকে, তাহলে সেই কথাটা মাথায় রেখে আমরা বলবো কি, এখানেতে ভি হচ্ছে কি না, সেটা হচ্ছে কঠিন বস্তুটির আয়তন। ওকে, মানে আমরা যাকে ইংরেজিতে বলবো কি, ভলিউম অফ দ্য সলিড। ওকে, যেটাকে লিকুইডে ইমার্স করা হয়েছে। রো এল, রো এল বলতে আমরা কাকে বোঝাই না, সেটা আসছে কি দেখ, ডেনসিটি অফ লিকুইড, অর্থাৎ যে লিকুইডের মধ্যে আমরা বস্তুটাকে ডুবিয়েছিলাম তার ডেনসিটি। জি বলতে আমরা কি বুঝি না, অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি, যার ভ্যালু হয় কত, 10 মিটার পার সেকেন্ড স্কয়ার। ওকে, তো এই ছিল কি আমাদের বায়োন্ট ফোর্স। এবারেতে মনে কর যে আমাদের টেম্পারেচারের পরিবর্তন হয়েছে, মানে আমাদের বলছে কি, যদি আমরা ধরে নিই উষ্ণতা বৃদ্ধি পায়, ওকে, ডেল্টা থি আমাদের বেড়ে যায়, তখন নিশ্চয়ই বুঝতে পারছি যে দেখ, বায়োন্ট ফোর্সটা আগে যেটা ছিল সেটা আর সেম থাকবে না, সেটা হয়ে গেল কত, এফপি ড্যাশ। তার ভ্যালুটা কেন আমাদের এফপি ড্যাশ লিখছি, নিশ্চয়ই বুঝছি দেখ, ভলিউম সেটাও পরিবর্তন হবে, ডেনসিটি যেটা আছে সেটাও পরিবর্তন হবে, ইনটু জি। তাহলে আমি এখান থেকে এফ বি ড্যাশ দিয়ে বোঝাচ্ছি কি, নতুন বায়োন্ট ফোর্স বা নতুন প্লবতা বল। নতুন প্লবতা বল। ওকে, ভি ড্যাশ, ভি ড্যাশ তাহলে আমাদের কি জিনিস দাঁড়াবে, ভি ড্যাশ দাঁড়াবে আমাদের হচ্ছে কি, নতুন আয়তন। নতুন কার আয়তন না, নতুন কঠিন বস্তুটির আয়তন। রো এল ড্যাশ মানে কি দাঁড়াবে, নতুন ঘনত্ব। কার নতুন ঘনত্ব, তরলের। তাহলে এই ঘনত্বটা কার নিয়ে কথা বলছি, সেটা তরলের। এই আয়তনটা কার নিয়ে কথা বলছি, যেন এটার মধ্যে ভুল হয়ে যায় না, সেটা হচ্ছে কি, কঠিনের। তাহলে দেখ, নতুন যে ভিডাস্ট, সেই ভিডাস্টটা আমরা কত লিখতে পারবো দেখো, আমরা তো ফর্মুলা শিখেছি, পুরানো ভলিউম ইনটু আমাদের লিখতে হয় কত, 1 প্লাস গামা ইনটু ডেল্টা থিটা। এটা কার গামা না, সলিডের গামা, মানে কঠিন বস্তুর গামা, তাই এখানটাতে থাকবে কত, গামা এস। ঘনত্ব, নতুন ঘনত্ব ইকুয়াল টু কত লিখবো, রো এল পুরানো ঘনত্ব মাইনাস 1 মাইনাস গামা অফ, আচ্ছা তরলের ক্ষেত্রে এখানটাতে কত লিখবো, তরলের ক্ষেত্রে আমরা ডেনসিটির পরিবর্তনকে লিখি কি দিয়ে, 1 মাইনাস গামা ইন্টু ডেল্টা থিটা দিয়ে লিখে, মানে এখানটাতে চলে যাচ্ছে কত, 1 মাইনাস গামা ইন্টু ডেল্টা থিটা। এটা কার গামা, লিকুইডের, তাহলে এখানটাতে থাকবে কত, ডেল। তাহলে দেখে নিচ্ছি কি দেখ, নতুন যে বায়োন্ট ফোর্স আর পুরানো বায়োন্ট ফোর্সের মধ্যে আমাদের ফারাক আছে। যে ফারাকটা এসছে সেটা কার জন্য এসছে, নিশ্চয়ই আমরা সবাই বুঝতে পারছি, সেটা আসছে কি, টেম্পারেচারের পরিবর্তনের জন্য এই ফারাকটা এসছে। তাহলে এখানটা থেকে আমরা যে কাজটা করতে পারবো,
সেটা খুবই সহজ কথা। সেটা আসছে কি দেখ, যে আমাদের নতুন বায়ান্ট ফোর্স আর পুরানো বায়ান্ট ফোর্সের একটা রেশিও বের করতে পারবো। নতুন বায়ান্ট ফোর্স বাই পুরানো বায়ান্ট ফোর্স করলে আমাদের কত চলে আসছে, এক সিম্পল চলে আসছে কত, ভি ড্যাস্ট রো এল ড্যাস্ট জি। এখানটাতে আমরা পাচ্ছি কত, ভি রো এল জি। হলো, জি জি নিশ্চয়ই বেরিয়ে যাচ্ছে। ভি ড্যাস্ট, ভি ড্যাস্ট বাই ভি, দেখ এখানটা থেকে পেয়ে যাব কত, ভি ড্যাস্ট তার ভ্যালু কত আছে, এই ফর্মুলাটা, তাহলে আমাদের এখান থেকে লিখে দিই কত, ভি ইন্টু 1 গামা অফ সলিড ইন্টু ডেল্টা থিটা। রো এল ড্যাস্ট মানে আমাদের কোনটা দিয়ে লিখে দেবো, এটা মানে কত পাচ্ছি দেখ, রো এল 1 - গামা অফ লিকুইড ইন্টু ডেল্টা থিটা ডিভাইডেড বাই আমাদের কত চলে আসছে দেখ, ডিভাইডেড বাই চলে আসছে ভি ইন্টু রো। নিশ্চয়ই বুঝতে পারছিস, রো এল বেরিয়ে গেল, ভি ভি বেরিয়ে গেল। তাহলে এখান থেকে যে ঘটনাটা পাচ্ছি সেটা আসছে কত দেখ, 1 + γ(s) ইন্টু ডেল্টা থিটা। ব্র্যাকেটের মধ্যে কত পাচ্ছি দেখ, 1 - গামা অফ লিকুইড ইন্টু ডেল্টা থিটা। তাহলে দেখ ক্রস মানে সিম্পল মাল্টিপ্লিকেশন করলে কত আসছে, 1 γ(s) ডেল্টা থিটা মাইনাস গামা এল ডেল্টা থিটা মাইনাস গামা এল ডেল্টা থিটা স্কোয়ার। তাই নিশ্চয়ই বুঝতে পারছিস, দেখ গামার ভ্যালু এমনিতেই খুব ছোট হয়, তাহলে এই যে কোয়ান্টিটিটা আছে তার ভ্যালু হয়ে যাবে কি, নেগলিজিবল, মানে সেটাকে আমরা লিখবো কি, ইকুয়াল টু 0। যদি সেই কথাটা মাথায় নিয়ে নিস, তাহলে আমি পরের পাতায় যদি আমি এটাকে নিয়ে গিয়ে করি, দেখ এখানটাকে তোরা কিন্তু আগে সবাই স্ক্রিনশট নিয়ে নে বা দেখে নে, তো সেটাকে আমি পরের পাতাতে তোদের দেখাবো। ওকে, সেটা কিন্তু পরের পাতায় আমি আর কপি করব না, একবার ঝটপট সেটাকে দেখে নেন, এরপরে আমি পরের পাতায় যাচ্ছি। তাহলে দেখ আমাদের ওখান থেকে যে ঘটনাটাকে ইম্পোর্ট করে নিলাম, সেটা পাচ্ছে কি দেখ, এফ পি ড্যাস্ট অর্থাৎ নতুন বায়ান্ট ফোর্স ডিভাইডেড বাই এফ পি অর্থাৎ পুরানো বায়ান্ট ফোর্স, সেটা ইকুয়াল টু কত পেয়ে যাচ্ছে দেখ, তো 1 + আমাদের এখান থেকে লিখে দিচ্ছি কত, গামা(s) মাইনাস গামা(l) ইন্টু ডেল্টা থিটা, রাইট। তার কারণ হিসাবে তোরা এখান থেকে একবার দেখে নে কি আসছে, এই দুটো থেকে ডেল্টা থিটা কমন যাবে, এটা তো 0 হয়ে গেল, এই দুটো থেকে ডেল্টা থিটা কমন গেলে কত পাচ্ছি, গামা(s) মাইনাস গামা(l). ওকে, তাহলে এই ঘটনাটা পেয়ে গেলাম। তাহলে আমরা এখন বলতে পারবো নতুন যে এফপি ড্যাশ বা নতুন বায়ান্ট ফোর্স তার ভ্যালু কত পাবো, পুরানো বায়ান্ট ফোর্স ইন্টু এখানটাতে লিখে দেবো কত, 1 + γ(s) মাইনাস গামা(l) ইন্টু ডেল্টা থিটা। ওকে, তাহলে এবারেতে দেখ তোরা নিশ্চয়ই বুঝতে পারবি, যদি কখনো আমাদের এরকম হয় গামা(s) মাইনাস গামা(l) সেটা হচ্ছে কি গ্রেটার দ্যান 0। ওকে, তাহলে গ্রেটার দ্যান 0 মানে আমরা এখান থেকে কার কথা বলতে পারছি দেখ, যদি আমাদের এরকম হয় সলিডের আয়তন প্রসারণ গুণাঙ্ক লিকুইডের আয়তন প্রসারণ গুণাঙ্কের থেকে বেশি হয়, তখন তোরা দেখতে পাচ্ছিস এই দিকের কোয়ান্টিটিটা কি আসবে, একের থেকে বেশি আসবে, মানে এফ বি ড্যাশ সেটা হয়ে যাবে কি আমাদের এফ বি এর থেকে বেশি। তখন আমরা বুঝে নেব কি না, এফ বি ড্যাশ উইল বি গ্রেটার দ্যান এফ বি। ওকে, অর্থাৎ আমরা বুঝে নেব কি বায়ান্ট ফোর্সের মানটা আমাদের ইনক্রিজ করবে। ওকে, তাহলে আমাদের দেখে নিচ্ছি কি, যদি সলিডের আয়তন প্রসারণ গুণাঙ্ক লিকুইডের আয়তন প্রসারণ গুণাঙ্ক থেকে বেশি হয়, তখন আমরা দেখে নিলাম কি প্লবতা বলের মান বৃদ্ধি পাবে। ওকে, তখন তাহলে আমরা বলে দিচ্ছি কি প্লবতা বলের মান বৃদ্ধি পাবে। হলো, এরপরের কথা দেখ, পরবর্তী স্টেপটাতে আমরা কিসের কথা বলতে পারবো, যদি এরকম হয় এই যে কোয়ান্টিটির অর্থাৎ গামা(s) মাইনাস গামা(l) ইকুয়াল টু 0 হয়, মানে সেটার কথা আমাদের বুঝতে পারছি কি কখন হবে সেটা, যদি গামা(s) ইকুয়াল টু গামা(l) হয়, তখন দেখতে পাচ্ছিস কি এই কোয়ান্টিটিটার ভ্যালু 0 হয়ে যাচ্ছে, মানে তোদের এখান থেকে ভেতরের দিক থেকে ভ্যালুটা কত পেয়ে যাবি, এফ বি ড্যাশ ইকুয়াল টু এফ পি, মানে তখন আমরা বুঝে নেব কাকে, দেন
এফবি ড্যাস্ট ইকুয়াল টু এফবি, অর্থাৎ প্লবতা বলের মান কিন্তু পরিবর্তন হবে না। অর্থাৎ আমরা এখান থেকে শিখে নেব কি প্লবতা বলের মান অপরিবর্তিত থাকবে। তাহলে যদি দুটোরই আয়তন প্রসারণ গুণাঙ্ক সমান হয় তখন আমরা বলবো কি প্লবতা বলের মান অপরিবর্তিত থাকবে। হলো। এরপরে তো দেখ যদি এটা হয় কি লেস দ্যান জিরো, অর্থাৎ আমরা বলে দিচ্ছি কি যে গামা এস অর্থাৎ সলিডের আয়তন প্রসারণ গুণাঙ্ক লিকুইডের থেকে কম, তখন আমরা সবাই বলে দেব কি নিশ্চয়ই তাহলে তার যে পরবর্তী ঘটনাটা হচ্ছে সেটাই, অর্থাৎ আমরা বলে দেব কি এফপি ড্যাশ উইল বি লেস দ্যান এফপি, অর্থাৎ প্লবতা বলের মান হ্রাস পাবে। ওকে, তাহলে এই কন্ডিশনটাকে আমরা শিখে নিলাম। তাহলে এটার ক্ষেত্রে আমাদের বলবো কি প্লবতা বলের মান হ্রাস পাবে। আমরা তাহলে এখান থেকে বলছি কি প্লবতা বলের মান হ্রাস পাবে। তাহলে কখন বৃদ্ধি পাবে, কখন হ্রাস পাবে এবং কখন অপরিবর্তিত থাকবে সেটা নিয়ে কিন্তু আমরা একটা ডিটেল ডিসকাশন দেখে নিলাম। এগুলোই হচ্ছে কি টেম্পারেচার বৃদ্ধির সাথে সাথে কি কি পরিবর্তন আসবে সেই জিনিসগুলোকে কিন্তু আমাদের দেখে নেওয়া। ওকে, তাহলে আমাদের এখান থেকে দেখে নিলাম কি আয়তন মানে টেম্পারেচারের সাথে দৈর্ঘ্যের পরিবর্তন, ক্ষেত্রফলের পরিবর্তন, আয়তনের পরিবর্তন, ডেনসিটির পরিবর্তন এবং আমরা দেখে নিলাম কি প্লবতা বলের পরিবর্তন। এই ঘটনাগুলোকে আমরা ডিসকাশন করলাম। এবারেতে আমরা যেটাকে নিয়ে কথা বলবো সেটা আসছে কি দেখ হিট ট্রান্সফার অর্থাৎ তাপের সঞ্চালন। ওকে, তাহলে পরবর্তী যে পার্টটাকে নিয়ে আমরা ডিসকাশন করছি সেটা আসছে কি তাপের সঞ্চালন বা ট্রান্সফার অফ হিট। ওকে, তাহলে পরবর্তী যে পার্টটাকে নিয়ে আমরা ডিসকাশনে চলে যাব সেটাকে আমাদের হেডিং নিয়ে নে। সেটা আসছে কি দেখ ট্রান্সফার অফ হিট। ট্রান্সফার অফ হিটের বাংলা আমাদের নিশ্চয়ই বুঝতে পারছি, তাকে বলা হয় কি তাপ সঞ্চালন। তাহলে দেখ নিশ্চয়ই কথা বুঝতে পারছিস তাপ সঞ্চালন বলতে কি বোঝানো হয় না এক জায়গা থেকে তাপ অন্য জায়গায় চলে যাওয়া। কেন চলে যায় নিশ্চয়ই আমরা সবাই শিখেছি যদি টেম্পারেচারের ডিফারেন্স থাকে অর্থাৎ উষ্ণতার তফাৎ থাকে তখন তাপ এক দিক থেকে আরেক দিকে ট্রান্সফার হয়ে চলে যায়। মানে আমরা বলতে পারছি কি ডিউ টু টেম্পারেচার ডিফারেন্স। ওকে, আমরা সবাই শিখেছি কি হিট উইল বি ট্রান্সফার্ড, হিট উইল বি ট্রান্সফার্ড কোথা থেকে কোথায় না ফ্রম ওয়ান সাইড টু আদার, ফ্রম ওয়ান সাইড টু আদার। তাহলে একদিক থেকে আরেক দিকেতে যদি আমাদের তাপ চলে যায় সেটাকে আমরা বলবো কি তাপের সঞ্চালন। সেটা কেন হয় না টেম্পারেচার ডিফারেন্সের জন্য। তো দেখ হিট একদিক থেকে আরেক দিকেতে চলে যাওয়ার জন্য আমাদের তিনটে প্রসেস আছে। কি কি তিনটে প্রসেস আছে? সেই তিনটে প্রসেস হচ্ছে কি না কন্ডাকশন, এরপরেতে যে প্রসেস আছে তাকে বলা হয় কি কনভেকশন, এরপরেতে যে প্রসেস আছে তাকে বলা হয় কি রেডিয়েশন। এর বাংলাগুলো একটুখানি দেখে নে। রেডিয়েশন মানে আমাদের একে বলা হয় কি বিকিরণ। হলো। কনভেকশন এর বাংলা হিসাবে আমাদের বলা হয় কি পরিচলন। ওকে, কন্ডাকশন এর বাংলা হিসাবে আমরা তাকে বলি কি না পরিবহন। ওকে, পরিবহন কি, পরিচলন কি, বিকিরণ কি এটা সম্বন্ধে ধারণা কিন্তু তোরা ক্লাস 9 এর বইয়ে অলরেডি করে এসেছিস।
খালি আমি এখানটাতে যে কটা কথা মনে না করিয়ে দিলে নয়, সেগুলোকে আমি একটুখানি মনে করিয়ে দেব। সেটা হচ্ছে কি, দেখ, পরিবহন এবং পরিচালন দুটোর জন্যই আমাদের কিসের দরকার হয়? মাধ্যমের দরকার হয়। অর্থাৎ কোনো একটা মেটেরিয়ালের মধ্য দিয়ে, কোনো একটা সলিড হতে পারে, লিকুইড হতে পারে, বা গ্যাস হতে পারে, যা কিছুই বলিস না কেন, সেই মাধ্যমের একটা অবশ্যই দরকার হচ্ছে কার জন্য? পরিবহন বা পরিচালনের জন্য। তাহলে আমি এখানটা থেকে যে গুরুত্বপূর্ণ কথা তোদের লিখে দিতে পারবো সেটা হচ্ছে, দেখ, এই পরিবহন বল বা পরিচালন বল দুটো ক্ষেত্রেই কিন্তু আমাদের মাধ্যমের দরকার আছে। অর্থাৎ প্রেজেন্স অফ মিডিয়াম ইজ রিকোয়ার্ড। ওকে, মানে আমরা বলতে পারবো কি, মিডিয়াম অর্থাৎ মাধ্যম ইজ রিকোয়ার্ড, অর্থাৎ মাধ্যমের দরকার আছে। গেল? নিশ্চয়ই বুঝতে পারছিস তাহলে বিকিরণের জন্য কিন্তু মাধ্যমের দরকার নেই, তাহলে মিডিয়াম ইজ নট রিকোয়ার্ড। ওকে, তাহলে মিডিয়ামের দরকার নেই, মানে আমাদের নিশ্চয়ই বুঝতে পারছি কি শূন্য মাধ্যমের মধ্যে দিয়েও এখানেতে কিন্তু বিকিরণ পদ্ধতি হওয়া পসিবল। ওকে, তাহলে হিট ক্যান ট্রান্সফার, এই প্রসেসের জন্য অর্থাৎ বিকিরণের জন্য হিট ক্যান ট্রান্সফার ইন ফ্রি স্পেস অলসো। ইন ফ্রি স্পেস অর্থাৎ শূন্য মাধ্যমেতেও কিন্তু হিট যেতে পারে আমাদের এই প্রসেসের জন্য একদিক থেকে একদিকে। তাহলে হিট ক্যান ট্রান্সফার ইন ফ্রি স্পেস টু, তাহলে শূন্য মাধ্যমেও কিন্তু হিট একদিক থেকে আরেক দিকে যেতে পারে। এবারে দেখ, কন্ডাকশন আর কনভেকশনের মধ্যে নামেতে দেখে নিলাম কি একটা পরিবহন, একটা হচ্ছে কি পরিচলন। পরিবহনের সময়তে কি হয়, যে মাধ্যমের মধ্যে দিয়ে হিটটা যাচ্ছে সেখানে মাধ্যমের অণুগুলোর বা পরমাণুগুলোর একদিক থেকে আরেক দিকে তার অবস্থার পরিবর্তন হয় না। মানে অবস্থার পরিবর্তন মানে কি, সে যে জায়গাতে ছিল সেই জায়গাতেই পাশে দাঁড়িয়ে থেকে সে ভাইব্রেট করতে থাকে, এবং হিটটা ভাইব্রেশনের সময় একটা থেকে আরেকটা, আরেকটা থেকে আরেকটা এরকম করে ট্রান্সফার হয়। তাহলে আমাদের এখান থেকে দেখছি কি, যে পরিবহনের সময় মাধ্যমের কণাগুলোর মিন পজিশনের, অর্থাৎ তাদের যে ইকুইলিব্রিয়াম পজিশন বা তাদের যে নর্মাল যে পজিশন, সেই পজিশনটার কিন্তু পরিবর্তন হয় না। তাহলে আমাদের দেখে নিচ্ছি কি, এই পরিবহনের সময়তে সেটা দেখছি কি, মলিকিউল, কোন মলিকিউল গুলো না, মলিকিউল অফ দ্য মিডিয়াম ডাজেন্ট চেঞ্জ ইটস পজিশন, চেঞ্জ ইটস পজিশন। তাহলে তোরা নিশ্চয়ই বুঝতে পারছিস কার ক্ষেত্রে, কোন ধরনের মেটেরিয়ালের ক্ষেত্রে বডি তার পজিশন মানে মলিকুলগুলোর পজিশন চেঞ্জ করে না। সবাই জানি আমাদের সেটা কার ক্ষেত্রে হয়, কঠিন বস্তুর ক্ষেত্রে। মানে তাই দেখছি যে সলিড কোন মেটেরিয়াল, ফর এক্সাম্পল দেখছি কি সলিড, সলিডের ক্ষেত্রে আমরা তাহলে দেখে নিচ্ছি কি, যে মলিকুলগুলো তাদের অবস্থার পরিবর্তন না করেও একদিক থেকে একদিকেতে আমাদের হিটকে ট্রান্সফার করে নিতে পারে, এবং সেটার সমাজে যে পদ্ধতিটা বাকি থাকে সেটাই হচ্ছে কি আমাদের পরিবহন, ইংরেজিতে যাকে বলি আমরা কি, কন্ডাকশন। হলো? পরের কথার ক্ষেত্রে আয়, পরিচলন। পরিচলনের ক্ষেত্রে কি আসছে দেখ, মাধ্যমের কণাগুলোর কিন্তু অ্যাকচুয়াল অবস্থা মানে পজিশন চেঞ্জ করে। ওকে, মানে আমরা বলছি কি, মলিকিউল অফ দ্য মিডিয়াম, অর্থাৎ মাধ্যমের যে মলিকিউলগুলো আছে, ওকে, তারা তাদের পজিশন চেঞ্জ করে, দে চেঞ্জ দেয়ার পজিশন। এটা কার কার ক্ষেত্রে হয় না, এর জন্য আমাদের জানবো কি, ফ্লুইডের ক্ষেত্রে এটা হয়। ফ্লুইড বলতে কি আমাদের লিকুইড এবং গ্যাস। তাহলে লিকুইডের ক্ষেত্রে এবং গ্যাসের ক্ষেত্রে যে পদ্ধতিতে হিট ট্রান্সফার হয় সেটা হয়ে যাচ্ছে কি আমাদের না পরিচলন। তাহলে এই ঘটনাটাকে আমরা দেখে নিচ্ছি, কন্ডাকশন, কনভেকশন, রেডিয়েশন, এই তিনটে হচ্ছে প্রসিডিওর। এই তিনটে প্রসিডিওরের সাহায্যে হিট এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সফার হয়ে যায়। সলিডের মধ্যে দিয়ে হিট ট্রান্সফার পরিবহন পদ্ধতিতে হয়, ফ্লুইডের মধ্যে দিয়ে হিট ট্রান্সফার পরিচলন পদ্ধতিতে হয়, শূন্য মাধ্যমের মধ্যে দিয়ে হিট ট্রান্সফার কার পদ্ধতিতে হয় না, সেটা আসছে বিকিরণ পদ্ধতিতে হয়। তাহলে এই যে পেজটা করলাম, এই পেজটাকে তোরা সবাই একটুখানি নোট করে নে, আমি পরের পাতায় যাবো, মানে পরের পদ্ধতিতে যাব।
হলো। এরপরেতে আমাদের কাছে দুটো ধরনের কন্ডাক্টর আছে। কন্ডাক্টরের দুটো নাম আছে, সেই দুটো কন্ডাক্টরকে নামগুলো অনুযায়ী সেটা কোন জিনিসটা কি সেটাকে আমরা একটুখানি ডিসকাশন করে নেব। মানে চল তোদের পরের কথাটাতে, দু ধরনের কন্ডাক্টরের নাম আমরা পেয়েছি, যাকে বলা হয় কি, একটাকে বলা হয় ল্যাগড কন্ডাক্টর আর একটা হচ্ছে কি আনল্যাগড কন্ডাক্টর। ওকে, তাহলে আমাদের দু ধরনের কন্ডাক্টর পেয়েছি, একটা বলছে কি ল্যাগড কন্ডাক্টর, ওকে, আরো এক ধরনের যে কন্ডাক্টর পাবো সেটাকে আমরা বলবো কি আনল্যাগড কন্ডাক্টর। আচ্ছা, এবারেতে তোরা মনে কর দুটো জায়গার মধ্যে থেকে হিট ট্রান্সফার হচ্ছে। দুটো জায়গা বলতে আমাদের কি বলছে, নিশ্চয়ই আমরা জানি হট বডি থেকে কোল্ড বডির দিকে হিট ট্রান্সফার হয়, তাই আমরা বলছি কি এখানটাতে একটা ছিল কি হট বডি, এখানটাতে একটা ছিল কি আমাদের কোল্ড বডি। ওকে, আমরা দেখছি কি হট থেকে কোল্ডের দিকে হিট ট্রান্সফার করব, তার জন্য আমাদের এদের দুটোর মাঝে একটা কন্ডাক্টরকে দিয়ে দিয়েছি। এবং ধরে নিচ্ছি এই যে কন্ডাক্টরটা আছে তার যে সাইডটা, অর্থাৎ তার যে সারফেসটা, সেই সারফেসটাকে আমি করেছি কি না কোট করে দিয়েছি, যাতে করে তার সাইড বরাবর আমাদের হিট বাইরের দিকে পরিবেশে চলে যেতে না পারে। ওকে, তো এই ধরনের কথা যেগুলোকে আমাদের বাইরের দিকটাকে মানে ইনসুলেটেড করে দিয়েছি, মানে কি আমাদের করে দিচ্ছি তাপের অন্তরক পদার্থ দিয়ে সেখানটাকে আমি কভার করে দিয়েছি। তাহলে যদি সারফেসটাকে আমি তাপের অন্তরক পদার্থ দিয়ে কভার করে দিই, হিট আমাদের কি করবে, এই সাইডেতে যেতে পারবে না, না এই সাইডেতে যেতে পারবে। তাহলে যদি তাপের অন্তরক দিয়ে আমাদের কন্ডাক্টরকে কভার করে দিই, তাকে আমরা বলবো কি ল্যাগড কন্ডাক্টর। মানে এখান থেকে বলবো কি এই ধরনের কন্ডাক্টর যেটা সাইড বরাবর ইনসুলেটেড, মানে কি আমাদের তাপের অন্তরক দিয়ে ঢেকে দেওয়া আছে। মানে আমাদের এখান থেকে তোকে বলার জন্য বলে দেব কি কন্ডাক্টর হুইচ আর ইনসুলেটেড, হুইচ আর ইনসুলেটেড, কিরকম ভাবে, না ল্যাটেরালি, হুইচ আর ইনসুলেটেড ল্যাটেরালি। ওকে, সেই ধরনের কন্ডাক্টরকে আমরা বলবো কি ল্যাগড কন্ডাক্টর। আর দেখ যদি এরকম ধরনের ঘটনা ঘটে যে দেখ সেই একই গল্প, হট বডি আছে, এখানটাতে কোল্ড বডি আছে, সেই হট বডি থেকে কোল্ড বডির মধ্যে হিট যাচ্ছে, যেখানেতে আমাদের এই দুটোর মাঝে যে কন্ডাক্টরটা দিয়েছি তার সাইডটা ইনসুলেটেড নয়, মানে হিট এদিকটাতেও বেরিয়ে যেতে পারে, এদিকেতেও হিট বেরিয়ে যেতে পারে। মানে বলছি কি কন্ডাক্টর হুইচ ইজ নট ইনসুলেটেড ল্যাটেরালি, সেটাকে আমরা বলবো কি যে আনল্যাগড কন্ডাক্টর। ওকে, তাহলে আমাদের এখান থেকে এটাকে ডিফাইন করে রাখার সময় কি লিখে দেবো দেখ, কন্ডাক্টর হুইচ আর নট ইনসুলেটেড ল্যাটেরালি। ওকে, তাহলে যারা ল্যাটেরালি ইনসুলেট থাকবে না, ল্যাটেরালি মানে বুঝতে পারছিস সারফেস বরাবর যারা ইনসুলেটেড থাকবে না, তাদেরকে আমরা বলবো কি যে তোদের আনল্যাগড কন্ডাক্টর। তাহলে এখান থেকে আরো একটা কথা বলতে পারবো দেখ, এই ধরনের মেটেরিয়াল গুলোর ক্ষেত্রে তোদের এই দিক থেকে এই দিকেতে যাওয়ার সময় যে টেম্পারেচারের ফলটা হবে সেটা লিনিয়ার ফল হবে। মানে নিশ্চয়ই বুঝতে পারছিস সামনের দিকে টেম্পারেচার বেশি, এদিকেতে টেম্পারেচার কম, তাহলে এখান থেকে এদিকেতে যে ফল অফ টেম্পারেচার আছে সেটা থাকবে লিনিয়ার। কিন্তু এখানে যেহেতু হিটটা বাইরে বেরিয়ে গেছে, এখানেতে ফল অফ টেম্পারেচারটা কিন্তু না রৈখিক থাকবে না, সেখান থেকে আমাদের পরিবর্তন আসবে। তাহলে আমাদের এখান থেকে দেখতে পাচ্ছি কি এখানেতে দেখ যে ফল অফ টেম্পারেচার, অর্থাৎ এদিকটাতে ছিল কত T1, এটা ছিল T2, ডেফিনেটলি বুঝতে পারছি সেটা আমাদের দেখ গ্রেটার দ্যান T2 আসবে। এখানেতে মাথায় রাখতে হবে কি ফল অফ টেম্পারেচার ইজ লিনিয়ার, মানে আমাদের হট থেকে কোল্ডের দিকে, কোল্ডের দিকে গেলে যে রেটে টেম্পারেচারটা আস্তে আস্তে কমে গেছে সেটার ফল অফ টেম্পারেচার সেটা আসবে কি ইজ লিনিয়ার।
কারণ আমাদের তো বাইরের দিকে হিট যায়নি, তাহলে যেটা আমাদের এখান থেকে বড় থেকে ছোটতে আস্তে আস্তে যেটা কমেছে সেটা আমাদের লিনিয়ারলি কমে আসবে। কিন্তু এটার ক্ষেত্রে আমাদের ফল অফ টেম্পারেচার থাকবে কি নন লিনিয়ার। তাহলে এটার ক্ষেত্রে আমাদের দেখব কি ফল অফ টেম্পারেচার উইল বি নন লিনিয়ার। ওকে, তাহলে আমাদের এখান থেকে দুটো ধরনের জিনিস শিখে নিলাম, একটা হচ্ছে ল্যাগড কন্ডাক্টর আর একটাকে শিখে নিলাম কি আনল্যাগড কন্ডাক্টর। ওকে, এরপরেতে আমরা যে জিনিসটাকে দেখে নেব বা শিখে নেব সেটা হচ্ছে কি দেখ, আমরা এদিক থেকে এদিকে যাওয়ার জন্য একটা ডিস্টেন্স কভার করছি এবং এখান থেকে এখানেতে যাওয়ার জন্য আমাদের কি আসছে একটা টেম্পারেচার পরিবর্তন হচ্ছে। তাহলে হট বডি থেকে কোল্ড বডির দিকে যাওয়ার সময় আমরা সবাই দেখতে পাচ্ছি কি টেম্পারেচারের পরিবর্তন হচ্ছে এবং সাথে সাথে হট থেকে কোল্ডে যাওয়ার সময় আমরা দেখছি কি একটা ডিস্টেন্সকেও ট্রাভেল করছি। মানে আমি এখান থেকে এরকম ভাবে কথা বলতে পারবো দেখ, সেটা হচ্ছে কি না, ইফ উই ট্রাভেল কোথা থেকে না ফ্রম হট টু কোল্ড, ওকে, তাহলে গরম থেকে ঠান্ডা বডির দিকে গেলে আমরা দেখতে পারবো কি চেঞ্জ ইন টেম্পারেচার উইল বি দেয়ার, অর্থাৎ ডেল্টা থিটা উইল বি দেয়ার। চেঞ্জ ইন টেম্পারেচার ইজ প্রেজেন্ট, কেননা বুঝতে পারছিস গরম থেকে ঠান্ডার দিকে গেলে আমাদের সেখান থেকে চেঞ্জ ইন টেম্পারেচার থাকবে, মানে আমি বলছি কি সেখান থেকে ডেল্টা থিটা রইল। এবারে দেখ যখনই আমরা একটা দিক থেকে আরেক দিকে যাচ্ছি আমরা কিছুটা ডিস্টেন্স ট্রাভেল করছি, মানে আমাদের কোনো জিনিসের একটা দূরত্বকে অতিক্রম করা হচ্ছে, মানে আমরা এখান থেকে যখন ট্রাভেল করছি আমরা এই কথাও বলতে পারবো অন দ্য সেম টাইম some distance is covered, on the same time some distance is covered। হলো গল্প। তাহলে দেখ আমাদের টেম্পারেচারের পরিবর্তন হচ্ছে দূরত্ব অতিক্রম করার সাথে সাথে। এই কতখানি দূরত্ব টেম্পারেচারের পরিবর্তন হলো কিছুটা দূরত্ব যাবার ফলে সেটাকেই আমাদের বলা হয় কি টেম্পারেচার গ্রেডিয়েন্ট। ওকে, তাহলে আমরা এখান থেকে আরো একটা টার্মকে শিখে নেব যেটা হচ্ছে কি টেম্পারেচার গ্রেডিয়েন্ট। টেম্পারেচার গ্রেডিয়েন্ট বলতে আমরা বলবো কি উষ্ণতার নতি। তাহলে উষ্ণতার নতি বলতে আমরা বুঝবো কি চেঞ্জ ইন টেম্পারেচার উইথ ডিস্টেন্স। ওকে, এক্স দিয়ে ডিস্টেন্স, ডেল্টা থিটা দিয়ে চেঞ্জ ইন টেম্পারেচার। যেহেতু টেম্পারেচারটা ফল করছে একদিক থেকে গরম থেকে ঠান্ডার দিকে যাওয়ার সময়, তাই এখানটাতে আমাদের থাকবে কি মাইনাস একটা ইনক্লুডেড থাকবে। ওকে, তাহলে দেখ এখান থেকে দেখছি কি ডেল্টা থিটা বাই ডেল্টা এক্স সেটাকে বলছি কি টেম্পারেচার গ্রেডিয়েন্ট। ডেল্টা থিটার ইউনিট কত হয়, মানে আমাদের এটার যদি ইউনিটের কথা বলি ওপরটাতে কত থাকছে দেখ ডিগ্রি সেন্টিগ্রেড, নিচে কতখানি থাকছে নিচে থাকছে লেন্থ, মানে আমাদের বলবো কি সেটা আসছে কি দেখ ডিগ্রি সেন্টিগ্রেড বলতে পারিস বা এসআই এর সময় সেটাকে বলে দে কত কেলভিন। নিচে আমাদের দূরত্ব যাচ্ছে মানে সেটা থাকবে কত মিটার, মানে এর ইউনিট চলে আসবে কত দেখ কেলভিন ইন্টু মিটার টু দি পাওয়ার মাইনাস। ওকে, তাহলে টেম্পারেচার গ্রেডিয়েন্টের ইউনিট এটা পেয়ে গেলাম। এটাকেই যদি আমি সিজিএস পদ্ধতিতে বলি সেটা কত আসবে ডিগ্রি সেন্টিগ্রেড পার সেন্টিমিটার। ওকে, তাহলে এটা হয়ে গেল কি আমাদের টেম্পারেচার গ্রেডিয়েন্টের কথা। এবারেতে দেখ সবসময়তে জানবো আমরা যে একটা দিক থেকে আরেকটা দিকেতে অর্থাৎ আমাদের হট বডি থেকে কোল্ড বডির দিকে কতখানি হিট ট্রান্সফার হয়ে যাবে সেটার জন্য আমাদের আছে কি না নিউটনস ল অফ থার্মাল কন্ডাক্টিভিটি। ওকে, তাহলে গরম বস্তু থেকে ঠান্ডা বস্তুর দিকে পরিবহন পদ্ধতিতে অর্থাৎ আমাদের বলছে কি কন্ডাকশন পদ্ধতিতে কতখানি হিট ট্রান্সফার হয়ে যাবে তার জন্য আমাদের আছে কি না থার্মাল কন্ডাক্টিভিটির সূত্র। ওকে, তাহলে আমাদের কি দেখে নিচ্ছে এবারেতে পয়েন্টটাকে নিয়ে নে।
দেখ কতখানি হিট ট্রান্সফার হয়ে যাবে, হাউ মাচ হিট উইল বি ট্রান্সফার্ড, হাউ মাচ হিট উইল বি ট্রান্সফার্ড, সেটা খুব গুরুত্বপূর্ণ কথা। হাউ মাচ হিট উইল বি ট্রান্সফার্ড বাই কন্ডাকশন প্রসেস, অর্থাৎ পরিবহন পদ্ধতিতে। হাউ মাচ হিট উইল বি ট্রান্সফার্ড বাই কন্ডাকশন প্রসেস, কোথা থেকে কোথায় হিট ট্রান্সফার হচ্ছে না সেটাও বুঝতে পারছি, ফ্রম হট টু কোল্ড বডি। ওকে, এই জিনিসটার জন্যই আমাদের কি আছে না কন্ডাকশনের সূত্র আছে বা ল অফ হিট ট্রান্সফার আছে। ওকে, সেই ল অফ হিট ট্রান্সফার আমাদের কি বলছে না বাই ল অফ হিট ট্রান্সফার, অর্থাৎ হিট ট্রান্সফারের সূত্র অনুযায়ী। তাহলে বাই ল অফ হিট ট্রান্সফার আমরা এটা জানতে পারবো, সেটা হচ্ছে দেখ কতখানি হিট ট্রান্সফার হবে, যদি আমি সেটাকে বলে রাখি হচ্ছে কি অ্যামাউন্ট অফ হিট ট্রান্সফার, সেটাকে আমি বলছি কত এইচ। সেই এইচ বা আমরা অনেক সময়তে অনেক বইয়েতে দেখবি যে সেটাকে এইচটাকে কিউ দিয়েও ডিফাইন করেছে, মানে অ্যামাউন্ট অফ হিট ট্রান্সফার কতখানি হবে সেটাকে যদি আমি কিউ দিয়ে ডিফাইন করি, সেটার কথা লিখবো কি কিউ বা অ্যামাউন্ট অফ হিট ট্রান্সফার। কিউকে আমি কি বলছি দেখ তাহলে অ্যামাউন্ট অফ হিট ট্রান্সফার, কয়েকটা জিনিসের উপর নির্ভর করে। সেটার ক্ষেত্রে এক নম্বর কথাটা আসছে কি, সেটা নির্ভর করে হচ্ছে তোর না ইজ প্রপোর্শনাল টু টেম্পারেচার গ্রেডিয়েন্ট, অর্থাৎ ডেল্টা থিটা বাই ডেল্টা এক্স। ওকে, দু নম্বর হচ্ছে কি সেটা যার উপর নির্ভর করে সেটা হচ্ছে কি ক্রস সেকশনাল এরিয়া, অর্থাৎ তোরা যদি আমাদের এই আগের ছবিটা দেখিস সেখানটাতে দেখ এই জায়গাটা, এটাকে তো তোরা বলবি কি ক্রস সেকশনাল এরিয়া, এই ক্রস সেকশনাল এরিয়া কতখানি ছিল তার উপরেও কিন্তু কতখানি হিট ট্রান্সফার হবে সেটা ডাইরেক্টলি প্রপোর্শনাল। ক্রস সেকশনাল এরিয়া যদি অনেক বড় হয়ে যায় তাহলে অনেক বেশি হিট ট্রান্সফার হবে। এবং পরবর্তী কথা আসছে সেটা যার সাথে প্রপোর্শনাল, সেটা হচ্ছে আমি কতক্ষণ ধরে কন্ডাক্টরটাকে কানেক্ট করে রাখবো। তাহলে অ্যামাউন্ট অফ হিট ট্রান্সফার এই তিনটে জিনিসের উপর ডিপেন্ডেন্ট হলো। তাহলে নিশ্চয়ই বুঝতে পারছিস এই তিনটে জিনিসকে আমি যদি সাম আপ করি, মানে প্রপোর্শনাল গুলোকে সাম আপ করি, আমি কত লিখতে পারবো দেখ তো, কিউ ইজ প্রপোর্শনাল টু এ ইন্টু ডি থিটা বাই ডিএক্স, ওকে, ইন্টু টেম্পারেচার টাইম। তাহলে দেখ এ এর সাথে প্রপোর্শনাল ছিল প্রথমে এ লিখে দিয়েছি, কার সাথে প্রপোর্শনাল ছিল ডি থিটা বাই ডিএক্স লিখে দিয়েছি ডি থিটা বাই ডিএক্স, টাইমের সাথে প্রপোর্শনাল ছিল আমরা এটাকে এখানটাতে এরকম ভাবে লিখে দিয়েছি। হলো, এবারে দেখ প্রপোর্শনাল সাইন হাঁটাতে গেলে আমাদের কি আনতে হয়, একটা কনস্ট্যান্ট নিয়ে আসতে হয়। এখানেতে যে কনস্ট্যান্ট নিয়ে আসা হয় সেটাকে বলা হয় কি কে। তাহলে এখান থেকে পাচ্ছি কত কে এ ডি থিটা বাই ডিএক্স ইনটু টাইম। ওকে, এখানেতে যে কনস্ট্যান্টটাকে নিয়ে আসি সেই কেটাকে বলা হয় কি দেখ কোএফিসিয়েন্ট অফ থার্মাল কন্ডাক্টিভিটি, কোএফিসিয়েন্ট অফ থার্মাল কন্ডাক্টিভিটি। তাহলে আমাদের এখান থেকে বলছি কি এটাকে বলা হয় কি পরিবাহিতাঙ্ক। ওকে, বা আমাদের তাপ পরিবাহিতাঙ্ক। তাহলে থার্মাল কন্ডাক্টিভিটির কোএফিসিয়েন্ট তাকে আমাদের বলা হয় কি পরিবাহিতাঙ্ক বা তাপ পরিবাহিতাঙ্ক। ওকে, তাহলে এই কথাটাকে আমরা শিখে নিলাম। তাহলে আমাদের এখান থেকে দেখ তোরা এটাকে একবার নোট ডাউন করে নে, আমি পরের পেজটাতে যাব। ঝটপট নোট ডাউন করে নে। এরপরেতে যে কথাটায় চলে যাব সেটা আসছে দেখ কিউ ইকুয়াল টু, তাহলে আমরা কত লিখে ফেললাম দেখ তো কে এ ডি থিটা। আচ্ছা ডি থিটা মানে কি টেম্পারেচারের পরিবর্তন, সেটাকে আমি লিখতে পারবো কত থিটা ওয়ান মাইনাস থিটা টু, মানে থিটা ওয়ানটা হচ্ছে হট বডির টেম্পারেচার, থিটা টুটা হচ্ছে কত কোল্ড বডির টেম্পারেচার, ইনটু টাইম ডিভাইডেড বাই এক্স।
ডিএক্স অর্থাৎ কি হট বডি থেকে কোল্ড বডিতে যাওয়ার জন্য যে ডিস্টেন্স করেছি, তাহলে সেটাকে আমরা লিখে দিলাম কত, এল। তাহলে আমাদের অ্যামাউন্ট অফ হিট ট্রান্সফার সেটাকে আমরা একটা ফর্মুলা দিয়ে লিখলাম কত, কে এ থিটা ওয়ান মাইনাস থিটা টু ইন্টু টি ডিভাইডেড বাই এল। এটাই হচ্ছে কি না ল অফ থার্মাল কন্ডাক্টিভিটি। ওকে, বা এটাই হচ্ছে কি ফর্মুলা অফ থার্মাল কন্ডাক্টিভিটি, ফর্মুলা অফ থার্মাল কন্ডাক্টিভিটি। এবারে দেখ অনেক জায়গাতে এই কিউ বাই টি সেটাকে লেখা হয়েছে কত এরকম ভাবে না কে এ থিটা ওয়ান মাইনাস থিটা টু বাই এল। এই কিউ বাই টি, এই কিউ বাই টি এটাকে আমাদের আবার একটা নাম দেওয়া হয়েছে, সেটা হচ্ছে কি এইচ। তাহলে এইচ ইকুয়াল টু কিউ বাই টি, এটাকে আমাদের বলা হয় কি হিট কারেন্ট। ওকে, তাহলে আমাদের এটাকে বলা হয়েছে কি হিট কারেন্ট, যাকে বাংলায় বলা হয় কি তাপ প্রবাহ মাত্রা, তাপ প্রবাহ মাত্রা। তাহলে দেখে নিচ্ছি কি হিট কারেন্ট, তার ভ্যালু কত চলে আসবে না দেখ তো, সেটার ভ্যালুটা চলে আসবে কি এখান থেকে টিটা খালি জাস্ট বাইরে বেরিয়ে যাবে, গেলে আমাদের তাপ প্রবাহ মাত্রা তার ভ্যালু চলে আসবে কত দেখ তো, কে এ থিটা ওয়ান মাইনাস থিটা টু বাই এল। ওকে, সেটা হয়ে গেল কি এইচ এর ভ্যালু। ওকে, এবারেতে তাহলে আমাদের কাছে কথা আসছে কি এই যে কে, তার ইউনিট আমাদেরকে করতে হবে। তার ইউনিট করতে গেলে আমাদের কিরকম ভাবে করব সেটা দেখ। তাহলে আমি কি করছি, কে এর একক বা কে এর একক, কোএফিসিয়েন্ট অফ থার্মাল কন্ডাক্টিভিটির একক দেখ এইচ, বা সেটা আসছে কি হিট কারেন্ট। ওকে, এখান থেকে আমরা কি বলতে পারবো দেখ তো, কিউ, কিউ মানে কত এনার্জি, এনার্জি বাই টাইম। এনার্জি বাই টাইমকে আমরা কি দিয়ে ডিফাইন করি, সবাই শিখেছি এনার্জি বাই টাইমকে বলা হয় কি পাওয়ার। মানে পাওয়ার মানে আমরা সেটাকে বলেছি কি ওয়াট। মানে আমরা এখান থেকে দেখছি কত এই কিউ বা এইচ, এইচ এর একক কতখানি চলে আসছে দেখ তো ওয়াট। ওকে, কে আমি জানি না, সেটাকে পরে দেখছি। এ এরিয়া মানে আমাদের কত থাকছে দেখতো মিটার স্কোয়ার। থিটা ওয়ান মাইনাস থিটা টু অর্থাৎ টেম্পারেচারের তফাৎ, টেম্পারেচারের তফাৎকে আমরা বলছি কি দিয়ে, কেলভিন দিয়ে বলছি। ডিভাইডেড বাই লেন্থ, লেন্থ মানে কত আবার মিটার, তাহলে একটা মিটার বেরিয়ে চলে গেল। তাহলে কে এর যে একক তার ভ্যালুটা কত চলে আসছে ওয়াট, ইন্টু তোর চলে আসবে কত দেখ মিটার টু দি পাওয়ার মাইনাস ওয়ান ইন্টু কেলভিন টু দি পাওয়ার মাইনাস ওয়ান। তাহলে কোএফিসিয়েন্ট অফ থার্মাল কন্ডাক্টিভিটি তার যে ইউনিট, সেই ইউনিটটা হয়ে গেল কত ওয়াট পার মিটার টু দি পাওয়ার মাইনাস ওয়ান পার কেলভিন টু দি পাওয়ার মাইনাস ওয়ান। আচ্ছা, অনেক সময়তে কি এর সংজ্ঞা দিতে বলে, এটা হচ্ছে কি কোনো মেটেরিয়াল কত ভালোভাবে হিটকে একদিক থেকে আরেক দিকে নিয়ে যাবে তার সক্ষমতাকে প্রকাশ করার জন্য যে রাশি, সেটাই হচ্ছে কি কে। তাহলে কে বলতে গেলে আমরা বলবো কি এটা হচ্ছে একটা মেজারমেন্ট, কার মেজারমেন্ট না এবিলিটি টু ট্রান্সফার হিট। তাহলে এক কথায় যদি আমাদেরকে কে কি সেটা জানতে বলে, কে কি শুনতে ভালো লাগছে দেখ, কে কি সেটা যদি বলতে বলে সেটা আমাদের বলবো কি, এটা বলতে গেলে বলবো কি এটা হচ্ছে কি ইট ইজ দ্য এবিলিটি, কার এবিলিটি না অফ এ মেটেরিয়াল, it is the ability of a material to transfer heat। তাহলে হিটকে এক জায়গা থেকে এক জায়গায় নিয়ে যাওয়ার জন্য যে ক্ষমতা সেটাকেই আমাদের কে প্রকাশ করে না কে প্রকাশ করে। তাহলে এটা আমাদের কিন্তু সবাই জেনে নিবি। আর নিশ্চয়ই বলতে পারছিস যে সমস্ত কে এর মান কার উপর নির্ভর করবে, মেটেরিয়ালের উপর নির্ভর করবে। যে সমস্ত মেটেরিয়াল খুব ভালো তাপ পরিবহন করতে পারে তাদের ক্ষেত্রে কে এর মান বেশি আসবে। যেমন তোরা শিখছিস কি অ্যালুমিনিয়াম, অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে নিশ্চয়ই বলতে পারবি কি হিটটা খুব ভালো তাড়াতাড়ি নিয়ে চলে যেতে পারে সে একদিক থেকে একদিক থেকে। তাহলে আমাদের এটাও শিখে নেব কে এর মান মেটেরিয়ালের উপর নির্ভর করে, কে এর মান বস্তুর উপর নির্ভরশীল, বস্তুর উপর নির্ভরশীল। ওকে, অর্থাৎ বস্তুর পরিবর্তন করলে কে এর মানও কিন্তু বদলে যাবে।
তাহলে এটুকুনি কিন্তু আমাদের সবাইকে দেখে নিতে হচ্ছে। আচ্ছা, যে সমস্ত আমাদের মেটাল থাকে তাদের ক্ষেত্রে আমরা জানি কি অনেক ফ্রি ইলেকট্রন থাকে, সেই জন্য মেটাল গুলো কিন্তু গুড কন্ডাক্টর হয়, তাদের ক্ষেত্রে কে এর মান আমাদের বেশি থাকে। তাহলে আমাদের দেখেছি কি মেটাল থাকে, আমাদের কে থাকে নন মেটাল থাকে, কিন্তু মেটাল আর নন মেটালের মধ্যে যেহেতু মেটাল গুলোর মধ্যে ফ্রি ইলেকট্রন বেশি থাকে, তাই আমরা বলবো কি তাদের কে এর মান বেশি হয়। ওকে, তাহলে আমাদের দেখে নিচ্ছি কি ফর মেটাল, মেটাল বলতে আমাদের কি বলা হয়, ধাতু, ধাতুর মধ্যে ফ্রি ইলেকট্রন অর্থাৎ কি মুক্ত ইলেকট্রন বেশি থাকে, মুক্ত ইলেকট্রন বেশি থাকে। ওকে, তাই তাদের কে বেশি হয়, তাই কে এর মান বেশি হয়। তাহলে ধাতুর ক্ষেত্রে আমাদের কেন কে এর মান বেশি হয় সেটা আমাদের এখান থেকে এই লাইনটা দিয়ে রেখে দিতে হবে। ওকে, পরের ক্লাসে আমরা এটা থেকে কিছু কিছু অঙ্ক করব এবং এর আরো কিছু কিছু অ্যাপ্লিকেশন আছে, সেই অ্যাপ্লিকেশন গুলোকে কিন্তু আমরা পরের ক্লাসে দেখে নেব। আজকে অব্দি এই জিনিসটাই থাক, তোরা এখান থেকে পুরো জিনিসটাকে রপ্ত করে নে। অনেক কিছু জিনিসকে শিখিয়ে দিলাম, সেই সমস্ত জিনিসটাকে তোরা দেখতে থাক, জেনে নে। এবার পরেতে আমি কিন্তু পরের ক্লাসেতে তোদেরকে বাকি পার্টটা নিয়ে ডিসকাশন করব। তাহলে ফর দ্য টাইম বিং, বাই বাই। পরের ভিডিওতে আমরা এই চ্যাপ্টারটা কি আর তার নেক্সট ভিডিওতে মাত্র আর দুটো কি তিনটে ভিডিওর মধ্যে আমরা কিন্তু এই চ্যাপ্টার শেষ করব। ভালো থাকিস, চল।